রাজনৈতিক দলের কোনো একটা অনুষ্ঠান হইলে আমরা যে পরিমাণ হিউজ পরিমাণ সাংবাদিকদেরকে দেখি, তারা নিজেদেরকে ফেস দেখাতে চায়, মুখ দেখাইতে চায় রাজনৈতিক নেতাকর্মীদের সামনে, তখন আসলে এই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? রিক্সা দিয়ে গেলাম, রিক্সাওয়ালা আমার কাছে ভাড়া নেই নাই, আমি জোর করেও তাকে ভাড়া দিতে পারি নাই। জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতিকথা। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। আন্দোলন চলাকালীন সময়ে নরসিংদীতে যে ঘটনাটা ছিল জুলাই আন্দোলনের সময় 2024-এ, সবচেয়ে বড় ঘটনা হচ্ছে 19 জুলাই ঘটে। বিকেল 3:30 থেকে 4টার মধ্যে নরসিংদী জেলা কারাগারে ভাঙচুর হয়, আগুন দেওয়া হয় এবং তখন যে অস্ত্রগুলো ছিল ভেতরে অস্ত্র লুট হয় এবং বন্দি থাকা কয়েদি যারা ছিল সবাই পালায়া যায়। মোট কথা কারাগারটা একদম অরক্ষিত হয়। তো আমি ঠিক পরদিন 20 জুলাই সকালে 19 তারিখে আমি এখানে বিকেলে গেলাম, দেখলাম যে বিক্ষুব্ধ জনতা স্লোগান দিচ্ছে, তাদের মতো করে চিৎকার করছে। তখন আমি আসলে একদম সাধারণ শিক্ষার্থীর বেজ বা হচ্ছে গিয়া সাধারণ শিক্ষার্থীর মতো করে আইডি কার্ড পরিহিত আমি ওই দিন বিকেলে কারাগার ভাঙচুরের কিছুক্ষণ পরে আমি এনে যাই, যা খুব একটা দেখি নাই, মানে আইডি কার্ড ঝুলানো শিক্ষার্থী আমি দেখি নাই, বিক্ষুব্ধ জনতা ছিল। কারাগারের ভেতরে আগুন জ্বলতেছিল। আমি যদি আসি যে কারাগার ভাঙার ঠিক পরদিন সকালে আমি ছোট একটা দেয়াল ছিল কারাগারের পাশে, এটার অর্ধেক ভাঙা, তো ওই দেয়াল টপকায় আমি আর আমার এক সহকর্মী প্রথমে এখানে ঢুকি, তারপর অন্যান্য টেলিভিশনের সহকর্মীরাও আসছে, আমার ক্যামেরা পার্সন আসছে, অনেকেই আসছে। তো যখন ঢুকি প্রথমে সকাল, তখন প্রায় 9:30, 9টা, সোয়া 9টা। তো তখন হচ্ছে গিয়া ভেতরে আমি মানুষজন হাঁটাহাঁটি করতে দেখি। প্রথমে ভাবছিলাম তারা আসলে সাধারণ মানুষ, হয়তো এলাকাবাসী। পরে দেখলাম যে না, তারা কয়েদি, মানে যারা এখানে রাতে ছিল অনেকেই হচ্ছে গিয়ে রাতে পালায় গেছে, সকালে ফেরত আসছে, অনেকে ঘটনার সময় আতঙ্কে পালায় গেছে, আবার রাতে কারাগারে ফেরত আসছে। কয়েদিরা ভিতরে মূলত হাঁটাহাঁটি করতেছিল। গেট কিন্তু প্রায় অর্ধেকটা খোলা, যেহেতু আমি দেয়াল টপকায় ঢুকতে পারছি, ছোট একটা দেয়াল, তারাও তো নিঃসন্দেহে বেরোইতে পারতো, বা তারা অনেকে বের হয় নাই। আবার অনেক কয়েদি বাইরে গেছে, নাস্তা করে চা খায় আবার ভেতরে আসছে। তো তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা পালান না কেন, বা কেন পালায় যান না, আমি ইন্টারভিউ নিছি তখন তারা যেটা আমার রিপ্লাই দিল যে অনেকের সাজা 2 বছর বা অনেকের সাজা 3 বছর, অলরেডি আর 2 মাস বাকি আছে, 2 মাস পরে তারা এমনিতেই মুক্ত হবে। তো এই অবস্থায় তারা পালায় যায় আর নতুন করে মামলা খাইতে চায় না এবং হচ্ছে নতুন করে কারাভোগ বা সাজার গ্লানি টানতে চায় না। তখন এই অবস্থাটা ছিল। এবং তখন এক কয়েদি এসে আমার জিজ্ঞেস করলো প্রথমে যে ভাই আপনি সাংবাদিক? হ্যাঁ ভাই, কি বলেন তো? ভাই আমরা কি বাড়িতে যাব নাকি এনে থাকবো, আমাদের একটা ব্যবস্থা করে দেন, খাওয়া হয় না রাতের বেলা, সকালেও আমরা খাই না, অবস্থা খারাপ, বাইরে গেলে যদি আবার কোনো সমস্যা হয় আমরা বাইরে যাচ্ছি না, এই একটা অবস্থা ছিল। তারপর জেল সুপার তাদেরকেও ডাকলাম, তারাও দেখলাম যে যথেষ্ট পরিমাণে চিন্তিত, যেহেতু ইতিহাসের সর্ববৃহৎ একটা ঘটনার একটা এটি যে কারাগার লুট, অস্ত্র লুট হয়েছে। তখন হচ্ছে গিয়া এই কারারক্ষী বা জেল সুপার যারা ছিল তারাও আসলে কোনো প্রকার সিদ্ধান্ত দিতে পারতেছিল না যে কয়েদিরা কি করবে। এটা হচ্ছে গিয়ে 20 জুলাই, মানে কারাগার ভাঙার ঠিক পরের দিনের ঘটনা। তারপর আস্তে আস্তে আইনি প্রক্রিয়া, আত্মসমর্পণ হয়। আর পুরো আন্দোলনের বিষয়টা যদি বলি, যে আপনি যেমনটা বলছিলেন যে সাংবাদিকদের অংশগ্রহণ, হ্যাঁ সাংবাদিকদের অংশগ্রহণ ছিল, সাংবাদিকদের অবদান ছিল, কিন্তু সাধারণ একটা সভা, সেমিনার, রাজনৈতিক দলের কোনো একটা অনুষ্ঠান হইলে আমরা যে পরিমাণ হিউজ পরিমাণ সাংবাদিকদেরকে দেখি, তারা নিজেদেরকে ফেস দেখাতে চায়, মুখ দেখাইতে চায় রাজনৈতিক নেতাকর্মীদের সামনে, তখন আসলে এই উদ্ভট পরিস্থিতিতে তখন খুব একটা সাংবাদিক ছিল না যে পরিমাণ সাংবাদিক মাঠে আমরা প্রত্যাশা করছি। যেহেতু আমি টিভি সাংবাদিক, টেলিভিশনের যে পরিমাণ সাংবাদিকদেরকে আমরা মাঠে প্রত্যাশা করছি ওই পরিমাণ সাংবাদিক ছিল না। তারা কেউ হেল্পিং হ্যান্ড পাঠাইছে, কেউ ক্যামেরা পার্সন পাঠাইছে, বা কেউ নিজেদের মতো করে ম্যানেজ করে কাজ করছে। কিন্তু হিউজ পরিমাণ সাংবাদিক নরসিংদীতে আছে, অন্যান্য যে পরিমাণ সাংবাদিক আমরা দেখি, কিন্তু ওই পরিমাণ সাংবাদিক আন্দোলন চলাকালীন সময়ে পাই নাই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে অনেক সাংবাদিক ছিল, বা তারা তাদের মতো গা বাঁচায়া চলছে একেবারেই ঝুঁকি নিয়া। যেহেতু আমরা মফস্বলে কাজ করি, একদম ব্রেস্ট গার্ড বা এই ধরনের কোনো কিছু আমাদের ছিল না, আমরা আমাদের মতো অনেকেই ঝুঁকি নিয়ে কাজ করছি। তো
যে পরিমাণ সাংবাদিকদেরকে প্রত্যাশা করছিলাম ডানে বামে ওই পরিমাণ সাংবাদিক ছিল না, এবং না থাকার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। অনেকেই তখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পছন্দ করছিল না যে এই নিউজগুলা বাইরে যাক বা তাদের নিপীড়নগুলা বাইরে যাক। তো তার কারণে হয়তো বা অনেকেই ছিল না, অনেকেরই হয়তো বা ব্যক্তিগত ভয় ছিল, ব্যক্তিগত কোনো কুন্দলও থাকতে পারে আগে পরে। তো সব মিলে যে পরিমাণ সাংবাদিক আমরা প্রত্যাশা করছি ওই পরিমাণ সাংবাদিক ছিল না, এবং বিষয়টা হতাশাজনক বলা যায় আমার জন্য ব্যক্তিগতভাবে। 5 অগাস্ট গেল এবং জুলাই পরবর্তী সময়ে আরেকটি বিষয় যদি বলি যে জুলাইয়ের দিন 36 জুলাই বা 5 আগস্ট বিকেলে আমি উপজেলা মোড় থেকে নরসিংদী সরকারি কলেজ এরিয়াতে গেলাম, যেখানে আমার বাসা। রিক্সা দিয়ে গেলাম, রিক্সাওয়ালা আমার কাছে ভাড়া নেয় নাই, আমি জোর করেও তাকে ভাড়া দিতে পারি নাই। তার মধ্যে যে উৎফুল্ল উচ্ছ্বাসটা আমি দেখলাম, তারে দেখে মনে হইলো যে না, মানুষ আসলে হাফ ছেড়ে বাঁচছে। মানে আওয়ামী লীগ যখন তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের যে প্রধান শেখ হাসিনা যখন দেশ ছাড়লো, পালাইলো বা ইন্ডিয়া চলে গেল, তখন তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস দেখলাম। তো 5 আগস্ট চলে গেল, প্রায় 1 বছর কাছাকাছি, আমরা আবার সামনে 5 আগস্ট আসতেছে প্রায়। তো এখন আসলে সাধারণ মানুষের মধ্যে সেই উচ্ছ্বাসটা আমি দেখতে পাই না বা দেখি না। আর গত জুলাই আমাদের যে একটা শঙ্কা ছিল, ভাল লাগে না বিষয়, চারদিকে গুলাগুলি, শঙ্কা, আহত, এই জুলাইও আসলে আমরা এরকমই দেখছি যে চারদিকে ছিনতাই বাড়তেছে, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি। তখন আমাদের মধ্যে যে অশান্তির বিষয়টা ছিল, মাঝখানে যে শান্তিটা আসছে বা একটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলছি, এখন আসলে আবার স্বস্তির নিঃশ্বাসটা ফেলা যাচ্ছে না। তো আমি একজন সাংবাদিক হিসাবে চাই যে আমি আমার মতো কাজ করব, আমি 3 বেলা খাবো, কাজ করব, শান্তি মতে ঘুমাবো, আমার নিরাপত্তা রাষ্ট্র দিবে। কিন্তু সেই নিরাপত্তাটা আসলে দেশে এখন নাই। নিরাপত্তাটা আসলে কতটুকু সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত, সেটা প্রশ্নবিদ্ধ।